আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো পিআর পদ্ধতির নির্বাচন এবং অন্যান্য নির্বাচনী পদ্ধতি নিয়ে। যেন আমরা বুঝতে পারি যে বিতর্ক চলতেছে এখন পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে, সেই বিতর্কের কোন দিকটা আসলে সঠিক এবং আমাদের জন্য আসলে কোনটা উপযুক্ত, পিআর সিস্টেম নাকি বর্তমানে চলা পপুলারিটি ভোটিং সিস্টেম। আসুন বিস্তারিত আলাপে ঢুকি। আমরা জানি যে প্রার্থী বেশি ভোট পায় তিনিই জিতে যান এবং যে দল সবচেয়ে বেশি আসন পায় সেই সরকার গঠন করে। আমাদের দেশে এই নির্বাচনী ব্যবস্থাটাই প্রচলিত আছে। তবে পৃথিবীর প্রায় 49% দেশে আরেকটি ভিন্ন পদ্ধতিতে নির্বাচন হয়, যেটাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ পিআর পদ্ধতি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত বিভিন্ন নির্বাচনী পদ্ধতি এবং ভোটিং সিস্টেম কিভাবে ফাংশন করে। এরপরে আমাদের এখান থেকে বের করে আনতে হবে বাংলাদেশের জন্য আসলে কোন ভোটিং সিস্টেম এবং কোন নির্বাচনী ব্যবস্থাটা ভালো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটি দেখছেন আশা করি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার উৎসাহ পাই। আসুন আলাপ করি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বিভিন্ন নির্বাচনী পদ্ধতি এবং বিভিন্ন ভোটিং পদ্ধতি নিয়ে। প্রথমেই আমরা যেই ভোটিং সিস্টেমটার সাথে পরিচিত সেটা হচ্ছে পপুলারিটি কাউন্টিং বা সংখ্যাগরিষ্ঠ কাউন্টিং, অর্থাৎ কোনো প্রার্থী সর্বোচ্চ ভোট পেলেই সে হচ্ছে জিতে যায়, যাকে বলা হয় উইনার টেক্স অল, এবং যেই দল সবচেয়ে বেশি আসন পায় সেই দলই সরকার গঠন করে। এরপরে আরেকটি পদ্ধতি আছে যেটা আমাদের পরিচিত পিআর পদ্ধতি, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কোনো দল সারা দেশে যতগুলো ভোট পায়, যত অনুপাত ভোট পায় সেই অনুপাতেই সে সংসদে তার প্রার্থীকে মনোনয়ন দিতে পারে। এবং আরও একটি সিস্টেম আছে যেটা হচ্ছে মিক্সড মেম্বার প্রপোর্শন, যেখানে পার্লামেন্টের মেম্বার থেকে পপুলারিটি ভোট এবং পিআর পদ্ধতি, এই দুই পদ্ধতিতে অনুসরণ করেই মনোনয়ন করা হয়, হোক সেটা পিআর কিংবা বর্তমানে প্রচলিত মেজরিটি পদ্ধতি। আমাদের যে ভোটিং কাউন্টিংটা হয়, আমরা ভোটিং কাউন্টিংটা বিভিন্নভাবে করতে পারি। আমাদের দেশে যেটা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফপিটিপি, অর্থাৎ যে প্রার্থী সবার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায় তাকেই আমরা বিজয়ী প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করি। একটা এলাকায় যদি 100 জন ভোটার হয়, আমি খুব সহজভাবে বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। 100 জন ভোটারের মধ্যে প্রার্থী আছে 3 জন। একজন প্রার্থী পেলেন 40% ভোট বা 40টা ভোট, বাকি দুইটা প্রার্থী পেলেন 30-30-60। ফলে 40টা ভোট যেই প্রার্থী পেয়েছেন সেই প্রার্থী বিজয়ী ঘোষিত হবে এবং বাকি 60টা ভোটের যে দুইজন প্রার্থী, অর্থাৎ 30 এবং 30 করে যে দুজন প্রার্থী ভোট পেলেন তাদের ভোটের কোনো ফলাফল বা কোনো ইম্প্যাক্ট এখানে আমরা কাউন্ট করতে পারবো। এরপরে আছে রাউন্ড অফ পদ্ধতি, যে পদ্ধতিতে যে কোনো একজন প্রার্থীকে বিজয়ী হইতে হলে 50%-এর উপরে ভোট পেতে হয় এবং 50% ভোট যদি সে না পায় তাহলে এই ভোটিং সিস্টেমটা আবার হয়। সেক্ষেত্রে নিকটতম দুইজন প্রার্থী রেখে বাকিদেরকে বাদ দেওয়া হয় এবং নেক্সট রাউন্ডে এই দুইজন প্রার্থী থেকে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর বাইরেও ব্লক ভোট পদ্ধতি আছে, যেখানে একাধিক প্রার্থীকে ভোট দেওয়া যায় অথবা প্রার্থীদের মধ্যে র্যাঙ্ক করে দেওয়া যায়। এই নির্বাচনী পদ্ধতিটার গণনা কিছুটা জটিল হলেও এখানে ভোটারদের সর্বোচ্চ পছন্দশীল ব্যক্তিকেই মোটামুটিভাবে নির্বাচন করে নিয়ে আসা যায়। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রগুলোতেই এই পদ্ধতিতে ভোট কাউন্টিং করা হয়। এখন আমরা পপুলার ভোটিং এবং পিআর পদ্ধতির যদি তুলনা করতে চাই তাহলে দেখব পপুলার ভোটিংয়ে উইনার টেক্স দ্য অল, অর্থাৎ যে বিজয়ী হয় তার জন্যই সব। আর পিআর পদ্ধতিতে সবার জন্যই কিছু না কিছু অংশ থেকে যায়। ভোট নষ্ট হওয়ার দিক দিয়ে পপুলার ভোটিং সিস্টেমে ভোট নষ্টের হারটা বেশি, আর পিআর পদ্ধতিতে ভোট নষ্ট হওয়ার সুযোগটা কম। পপুলার ভোটিং সিস্টেমে একটা দলের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ফলে স্থায়ী সরকার গঠন হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে পিআর পদ্ধতিতে অনেক অনেক দুর্বল দল যেহেতু সংসদে আসন পায়, ফলে একটা দলের পক্ষে বেশিরভাগ আসন জিতে যাওয়াটা অনেকটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে স্থিতিশীল সরকার গঠন না হয়ে দুর্বল সরকার গঠিত হতে পারে। পপুলার ভোটিং সিস্টেম, অর্থাৎ আমাদের প্রচলিত ভোটিং সিস্টেমে ভোট গণনা করাটা খুবই সহজ। পিআর পদ্ধতিতে কিছুটা জটিলতা আছে। আর পপুলার ভোটিং সিস্টেমে সাধারণত দুইটা দলের মধ্যে দেশটা বিভক্ত হয়ে যায় অথবা দুইটা নির্বাচনী জোটের কাছেই দেশ জিম্মি হয়ে পড়ে, যেখানে পিআর পদ্ধতিতে অনেক ছোট দল, আঞ্চলিক দল, তারাও সংসদে আসতে পারে, তাদের কথা বলতে পারে। এখন আমরা দেখার চেষ্টা করি আসলে আমাদের দেশের পদ্ধতিতে যে বর্তমান পদ্ধতি আছে সেই পদ্ধতির মূল সমস্যাগুলো কোথায়, কেনই বা আমরা এটি নিয়ে কথা বলবো, কেনই বা আমাদের পরিবর্তন নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদের বর্তমান সিস্টেমে যেহেতু উইনার টেক্স দ্য অল,
অর্থাৎ যেই দল আসন বেশি পেল সেই দল সরকার গঠন করলো, হতে পারে সে সামগ্রিক ভোটের গণনায় 50%ও ভোট সে পায়নি, কিন্তু আসন বেশি পায় সেই সরকার গঠন করে। ফলে বেশিরভাগ মানুষের মতামতকে আমরা এখানে গ্রাহ্য করতেছি না। একদল কেন্দ্রিক শাসন ব্যবস্থা হওয়ার সম্ভাবনা বেশি বাড়ে, যেহেতু এখানে কোয়ালিশন গঠন করার প্রয়োজনটা অনেকটা কমে যায়। এখন আমরা দেখার চেষ্টা করি আসলে আমাদের দেশের পদ্ধতিতে যে বর্তমান পদ্ধতি আছে সেই পদ্ধতির মূল সমস্যাগুলো কোথায়, কেনই বা আমরা এটি নিয়ে কথা বলবো, কেনই বা আমাদের পরিবর্তন নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমাদের বর্তমান সিস্টেমে যেহেতু উইনার টেক্স দ্য অল, অর্থাৎ যেই দল আসন বেশি পেল সেই দল সরকার গঠন করলো, হতে পারে সে সামগ্রিক ভোটের গণনায় 50%ও ভোট সে পায়নি, কিন্তু আসন বেশি পায় সেই সরকার গঠন করে। ফলে বেশিরভাগ মানুষের মতামতকে আমরা এখানে গ্রাহ্য করতেছি না। একদল কেন্দ্রিক শাসন ব্যবস্থা হওয়ার সম্ভাবনা বেশি বাড়ে, যেহেতু এখানে কোয়ালিশন গঠন করার প্রয়োজনটা অনেকটা কমে যায় এবং রাজনৈতিক দ্বন্দ্বের উদ্ভব বেশি ঘটে। ছোট দলগুলো সংসদে কথা বলতে না পেরে রাস্তায় বেশি কথা বলে, ফলে দ্বন্দ্ব সংঘাতের পরিমাণটা বাড়তে। তাহলে আসলে আমাদের কি লক্ষ্য, আমরা কেন পরিবর্তন চাই, সেই লক্ষ্য যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পিয়ার পদ্ধতি অথবা আমাদের বর্তমান পদ্ধতি মধ্যে উত্তম পদ্ধতিটা বেছে নিতে পারি। আমাদের অবশ্যই লক্ষ্য হওয়া উচিত সর্বাধিক প্রতিনিধিত্বশীল সরকার, যেই সরকার বা যেই সংসদে বেশিরভাগ মানুষের কণ্ঠস্বরকে আমরা এক জায়গায় আনতে পারবো। ছোট ছোট দলগুলোকেও সংসদে কথা বলার সুযোগ করে দেওয়া এবং সরকারের সাথে কাজ করতে সুযোগ করে দেওয়া উচিত, যেন ওই দলের সমর্থক বা ওই দলের নীতিকে যারা সমর্থন করে তাদের কথাগুলো তারা সংসদে বলতে পারে। এবং এমন একটি নির্বাচন ব্যবস্থা তৈরি করা যেখানে নির্বাচিত একনায়কতন্ত্র গড়ে উঠতে না পারে, যেটা গত 17 বছর শেখ হাসিনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। নির্বাচন ব্যবস্থাকে ফাঁকি দিয়ে, নির্বাচন ব্যবস্থাকে ট্যাম্পারিং করে তিনি একটি সংসদীয় একনায়কতন্ত্র চালিয়ে গেছেন। এরকম সংসদীয় একনায়কতন্ত্র যেন না চলে, তার জন্য আমাদেরকে অবশ্যই বর্তমান পদ্ধতির বাইরে একটা ভিন্ন পদ্ধতি নিয়ে চিন্তা করতে হবে। এখন আমরা এই লক্ষ্যকে সামনে রেখে যদি পিয়ার পদ্ধতিকে বিশ্লেষণ করি যে পিয়ার পদ্ধতির দ্বারা আমাদের এই লক্ষ্য অর্জিত হবে কি হবে না, এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে নতুন নতুন কি সমস্যা তৈরি হবে, তাহলে আমরা পিয়ার পদ্ধতি সম্পর্কে একটি সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবো এবং আমরা মতামত দিতে পারবো যে বর্তমান পদ্ধতি কি ভালো নাকি পিয়ার পদ্ধতি ভালো। প্রথমে আসুন আলাপ করি পিয়ার পদ্ধতির কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে। প্রথমত আমরা যেটা আলাপ করেছি যে ছোট ছোট দলগুলো যেহেতু বেশি সংসদে থাকবে, তাই কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তাকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে, অর্থাৎ জোটবদ্ধ সরকার গঠন করতে হবে। যেই জোটবদ্ধ সরকার ভঙ্গুর হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে এই সিস্টেমের আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাম্বার 2 হচ্ছে এলাকা ভিত্তিক এমপি না থাকা। পিআর সিস্টেমে এলাকা ভিত্তিক এমপি থাকে না, যেহেতু পিআর সিস্টেমটা হয় ওপেন লিস্ট সিস্টেম অথবা ক্লোজ লিস্ট সিস্টেমে, অর্থাৎ দলগুলো একটা লিস্ট তৈরি করে, যে লিস্ট তারা নির্বাচনের আগেই পাবলিশ করে। ফলে জনগণ যখন ভোট দিবে এবং সেই অনুপাতে যখন তারা সংসদে এমপিদেরকে মনোনয়ন দিবে, তখন তারা লিস্টের যে ক্রমধারা অনুযায়ী এমপিদেরকে মনোনয়ন দিবে। ফলে কোনো এলাকাভিত্তিক এমপি থাকতেছে না। এখন এই এলাকাভিত্তিক এমপি না থাকার কারণে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থায় এলাকার দাবি দাওয়াগুলো পূরণ করার মতো আমাদের লোক নেই। কিন্তু আমরা যদি মৌলিক জায়গায় যাই, এমপির কাজ কিন্তু এলাকার দাবি দাওয়া পূরণ করা না। এমপি বা মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে সংসদে আইন তৈরি করা, নির্বাহী আদেশগুলো তৈরি করা এবং পলিসি মেকিং করা। আমাদের দেশে যেহেতু স্থানীয় সরকারটা দুর্বল, ফলে স্থানীয় সরকারের কাজ করতে হয় এমপিদের। এখন যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, স্থানীয় সরকারে যদি সরকারের পলিসি অনুযায়ী, বাজেট অনুযায়ী অর্থনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সাধন করতে পারে, ট্যাক্স কালেকশনের জন্য সাহায্য করতে পারে, তাহলে এমপিদের এলাকাভিত্তিক কাজে অংশগ্রহণ না করলেও কোনো সমস্যা হবে না। এবং পিআর পদ্ধতিতে এই এলাকাভিত্তিক এমপি না পাওয়াটা একটা বড় সমস্যা হিসাবে অনেকের কাছে প্রতীয়মান হয়। যেহেতু পিআর পদ্ধতিতে একটি লিস্ট থাকে এবং লিস্টের ক্রমধারা অনুযায়ী সংসদে প্রার্থীদেরকে মনোনয়ন করা হয়, সেজন্য দলের ভিতরে এই ক্রমধারা কেনা বেচার একটা সম্ভাবনা বাড়বে। দলগুলো
প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দলীয় যে দলীয় প্রধান তার প্রভাব খাটাবে এবং অবৈধ অর্থের লেনদেন করতে পারে এই ক্রমধারা ঠিক করতে গিয়ে। ফলে এই চ্যালেঞ্জটা পিয়ার পদ্ধতিতে বেশি বৃদ্ধি পাবে বর্তমান পদ্ধতির থেকে। তবে এর সমাধানও আছে। সেই সমাধান করাটা আমাদের দেশের জন্য জটিল হলেও পৃথিবীর অন্যান্য দেশে দলগুলো কাউন্সিলের মাধ্যমে, ওপেন কাউন্সিলের মাধ্যমে এই প্রার্থীদেরকে বাছাই করে। যে সেটা যদি আমাদের দেশের দলগুলো করতে পারতো, তাহলে দলগুলোর ভিতরের গণতন্ত্র যেরকম শক্তিশালী হতো, অবৈধ টাকা খাটিয়ে রাজনীতি করতে পারার সম্ভাবনাটা কমে যেত এবং আমরাও কিন্তু ভালো রাজনীতিবিদদেরকে, দলের ত্যাগী লোকদেরকে উপরের দিকে আমরা পেতাম। পিআর সিস্টেমের একটা বড় সমস্যা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের জয়ী হয়ে আসার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে যায়, যেহেতু প্রার্থীরা নির্দিষ্ট এলাকা থেকে দাঁড়ান এবং সেই এলাকার প্রাপ্ত ভোট সারা দেশের অনুপাতে যখন ভাগ হবে তখন খুব সামান্যই ভোটের পার্সেন্টেজ তিনি পাবেন। ফলে তার পক্ষে আসলে সংসদে যাওয়াটা একটা দুরূহ ব্যাপার হবে। এই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী না দাঁড়িয়ে তাকে অবশ্যই কোনো না কোনো দলের লিস্টেড প্রার্থী হতে হবে। এটা পিআর পদ্ধতির জন্য একটা সমস্যা। তবে এটার সমাধান হচ্ছে, যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, তাহলে যেই লোকটা স্বতন্ত্র দাঁড়িয়ে এলাকার উন্নয়ন করতে চাচ্ছিলেন, তিনি স্বতন্ত্র না দাঁড়িয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেই এলাকার উন্নয়নে অংশ নিতে পারেন। এখন আমাদের দেশের জন্য ঠিক কোন পদ্ধতি ভালো এটা বিশ্লেষণ করার আগে আমি নিজে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি, শিক্ষার হার, সচেতনতা, মিডিয়া ব্যবহার এগুলোর সাথে সেই এলাকার নির্বাচনী পদ্ধতি এবং সংসদের আসন বন্টনের পদ্ধতি নিয়ে একটি অ্যানালাইসিস করেছি। সেই অ্যানালাইসিসের ফলাফল আসছে, যেই দেশগুলো উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা, উন্নত স্থানীয় সরকার ব্যবস্থায় আছে, তাদের দেশে পিআর পদ্ধতি ভালো কাজ করে এবং তারা পিআর অথবা মিক্সড প্রপোর্শনে সংসদের আসন বন্টন করেন এবং ভোটিং কাউন্টিংটা র্যাঙ্ক অথবা ব্লক ভোটের অনুসরণ করে কালেক্ট করেন। এবং এই দেশগুলো এই পিআর পদ্ধতির কারণে অনেক স্থিতিশীল অবস্থায় আছে, যার উদাহরণ হচ্ছে নিউজিল্যান্ড, এশিয়ার মধ্যে একটা উদাহরণ হচ্ছে ইন্দোনেশিয়া। তবে আবার একইভাবে এই পিআর পদ্ধতি ব্যবহার সঠিক না হওয়ার কারণে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক যে সংঘাত বেশি থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী নেপাল রাষ্ট্রও কিন্তু পিআরের কারণে বারবার দুর্বল সরকার পাচ্ছে এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে আছে। আবার অনেক উন্নত দেশ, যাতে শিক্ষার হারও ভালো, তারা বর্তমান আমাদের দেশে প্রচলিত যে এফপিটিপি বা পপুলারিটি ভোটিং সিস্টেমের মাধ্যমে সংসদে আসন বিন্যাস করেন, কিন্তু সেই দেশগুলোতেও এক পার্টির যে ক্ষমতায়ন অর্থাৎ স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার লক্ষণ দেখা যায়, যার মধ্যে একটা হচ্ছে ভারত, ফ্রান্স, রাশিয়া। তো আসুন এখন আমরা আলাপ করি বাংলাদেশের জন্য কোন মডেলটা বেশি জরুরি, ঠিক কোন মডেলে আমরা সংসদীয় আসন বন্টন করতে পারি বা নির্বাচন পদ্ধতিকে পুনর্বিন্যস্ত করতে পারি। তো এই আলোচনায় ঢুকতে হলেই আমাদেরকে আরও কিছু সংস্কার প্রস্তাবনা আনতে হবে। তার মধ্যে হচ্ছে স্থানীয় সরকারকে সুসংগঠিত করা এবং শক্তিশালী করা। এই শক্তিশালী স্থানীয় সরকার ব্যতীত সরকারের পলিসির সফলতা, অর্থনৈতিক ডেভেলপমেন্টের সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটা অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। শক্তিশালী স্থানীয় সরকার তৈরি হলে আমাদের অনেকগুলো রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্থানীয় সরকারের কাছে বাজেট বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে, আইন শৃঙ্খলা বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে নিয়ে জেলাতে সংসদ গঠন করা যেতে পারে, যেখানে ওই জেলার সমস্ত স্থানীয় প্রতিনিধি তাদের কথাগুলো ওই জেলার যারা এমপি আছেন তাদের কাছে পৌঁছাইতে পারে। স্থানীয় সরকার শক্তিশালী করতে গেলে অবশ্যই আমাদেরকে স্থানীয় সরকার যে নির্বাচন পদ্ধতির মধ্যেও কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে মেয়র নির্বাচন অথবা চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে 50% মিনিমাম ভোট পেতে হবে, এই বাধ্যবাধকতা অর্থাৎ রাউন্ড অফ পদ্ধতিতে ভোটিং সিস্টেমটা হতে পারে। এর ফলে একজন প্রার্থী কম ভোট পেয়েও জয় হওয়ার সুযোগটা কমে যাবে। ফলে তাকে অন্তত একটা এলাকার 50 ভাগের বেশি মানুষের মনকে জয় করতে হবে। কিছুটা জটিল হবে, কিছুটা সময় সাপেক্ষ হবে, কিন্তু আমরা এর মাধ্যমে দলীয় প্রভাবমুক্তভাবে একটা লোককে নির্বাচিত করে আনতে পারব। আর মেম্বার
বা কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে আমাদের বর্তমান পদ্ধতি রাখা যেতে পারে, যেহেতু আমাদের দেশের ভোটাররা অত শিক্ষিত না, তারা ব্লক ভোট সিস্টেম বা র্যাঙ্কিং সিস্টেমে ভোট দিতে পারবে না। যদি পারত বা তারা পারবে এরকম একটা কনফিডেন্স আমার থাকতো, তাহলে আমি প্রস্তাব করতাম অবশ্যই র্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে মেম্বারদের ভোটিংটা হওয়া উচিত ছিল। এবার আসেন সংসদটা কিভাবে সংস্কার হওয়া উচিত। ইতিমধ্যে সংবিধান সংশোধন কমিটি এই প্রস্তাবনা দিয়েছে যে আমাদের সংসদ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই কক্ষে বিভক্ত হতে পারে। আমিও এই প্রস্তাবের সাথে একমত এবং আমি আমার অনেক ভিডিওতে আগে থেকে বলে আসতেছি যে আমাদের সংসদ অবশ্যই উচ্চকক্ষ ও নিম্নকক্ষ হওয়া উচিত। এর প্রধান লক্ষ্য কি? আমরা চাই ডেমোক্রেসির সাথে মেরিটোক্রেসিকে ব্লেন্ড করতে, অর্থাৎ জনপ্রতিনিধির পাশাপাশি যারা দক্ষ, যারা পেশাজীবী, তাদের একটা সমন্বয় করা। ফলে সরকারটা যেরকম একদিকে ফাংশনাল হবে, আরেক দিকে এটা অনেক বেশি প্রতিনিধিত্বশীল হবে। তো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা নিম্নকক্ষ দিতে পারি সম্পূর্ণভাবে পলিটিশিয়ানদের, যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবে, যারা আইন তৈরি করবে, আইন পাশ করবে, সরকার পরিচালনা করবে। আর উচ্চকক্ষকে আমরা পলিটিশিয়ান এবং যারা পেশাজীবী, যারা স্কলার এবং বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এরকম লোকদের সমন্বয় আমরা উচ্চকক্ষ তৈরি করতে পারি। এর ফলে যেটা হবে, নিম্নকক্ষে যে আইনগুলো তৈরি হয় সেই আইনগুলোর জন্য উচ্চকক্ষ একটা সুপারিশ দিতে পারবে বা আইনগুলোর জন্য একটা সেকেন্ড অপিনিয়নের জায়গা থাকবে। তারা সেই আইনকে সংশোধনের জন্য আবার নিম্নকক্ষে পাঠাতে পারবে এবং নিম্নকক্ষ সেই আইন সংশোধন করে দিলেই কেবলমাত্র উচ্চকক্ষ সেই আইনকে রাষ্ট্রপতির কাছে পাঠাবে ফাইনাল করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নকক্ষে কোনো সরকার এককভাবে দেশের সমস্ত আইন কানুনকে পরিবর্তন করতে পারবে না। তার জন্য একটা বাধা বা রেজিস্ট্যান্স হবে উচ্চকক্ষ। তাহলে এই দুইটি কক্ষে যদি বিভক্ত হয় জাতীয় সংসদ, তাহলে কোন কক্ষে নির্বাচন কিভাবে হবে? এই মতামতের মধ্যেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মডেল। এখন এখানে আমি আমার মতামত পেশ করছি, আশা করব আপনারাও আপনাদের মতামতটা পেশ করবেন। তো আমার মতামত হচ্ছে নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতেই, অর্থাৎ এফপিটিপি বা পপুলারিটি ভোটিং সিস্টেমই এমপি নির্বাচিত হয়ে আসা উচিত। যেহেতু আমাদের দেশের অস্থিতিশীল সরকার গঠন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এটাকে আমাদের মেজর কনসার্ন ধরে এটাকে আটকানোর জন্য আমরা নিম্নকক্ষে ৩০০ জন এমপিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে আনতে পারি। ফলে পিয়ার পদ্ধতির যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো এখানে থাকবে না। কিন্তু সংসদকে প্রতিনিধিশীল করতে আমার প্রস্তাব হচ্ছে আরও ১০০টি আসন পিয়ার পদ্ধতির মাধ্যমে নিম্নকক্ষে অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ আমরা মিক্সড মেম্বার প্রপোর্শনে যেতে পারি, যেখানে ৩০০ আসন পপুলার ভোটের মাধ্যমে আসবে আর বাকি ১০০ আসন পিয়ার পদ্ধতির মাধ্যমে আসবে। ফলে সংসদে কোনো এক দল এককভাবে পুরো সংসদের দখল নেওয়ার চেষ্টা করতে পারবে না এবং তার জন্য একনায়ক হয়ে ওঠাটা বা এক দল কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলাটা কঠিন হয়ে পড়বে। বর্তমানে কিন্তু ৩০০ আসনের পাশাপাশি আমাদের ৫০টা মহিলা আসন আছে। তো আমি চাই এই মহিলা আসনটা বিলুপ্ত করে ১০০টা আসন থাকুক, যে ১০০টা আসন পিয়ার পদ্ধতির মাধ্যমে মনোনীত হবে। প্রয়োজনে এই ১০০ জনটা লিস্টের মাধ্যমে সার্কুলেটেড হবে, অর্থাৎ ২ বছর পর পর তারা পরিবর্তন হবে বিভিন্ন দলের কাছ থেকে। এর ফলে যা হবে, একটা দল অনেক ধরনের লোককে সংসদে পাঠাতে পারবে এবং আমরা অনেকগুলো কণ্ঠস্বরকে সংসদে দেখতে পারবো এবং সংসদের কোনো নতুন আইন পাশ করতে হলে এটা সরকারের জন্য সবার কনসার্ন নেওয়াটা জরুরি হবে। এবার আসুন উচ্চকক্ষ কীভাবে গঠিত হতে পারে। উচ্চকক্ষের আসন সংখ্যা আমার মতে হওয়া উচিত ১৫০ জন। সংবিধান সংশোধন কমিটিও একই রূপ ধারণা আমাদের সামনে দেয়। তবে আমার মতামত হচ্ছে এই ১৫০ জনের মধ্যে ৫০ জন রাজনৈতিক দল থেকে পিয়ার পদ্ধতিতে আসতে হবে আর বাকি ১০০ জনকে আমরা কয়েকটা ভাগে সিলেক্ট করব। একটা হচ্ছে আইন বিশেষজ্ঞ একটা পোর্শন, আরেকটা পোর্শন থাকবে পেশাজীবী, আরেকটা পোর্শন থাকবে ধর্মীয় নেতৃবৃন্দ, আরেকটা পোর্শন থাকবে নারী এবং আরেকটা পোর্শন থাকবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কয়েকজন প্রার্থী। এর ফলে ১০০ জন লোক হবে আসলে মেরিটোক্রেসির অংশ এবং ৫০ জন যেহেতু পলিটিশিয়ান এই সংসদে থাকবে,
অর্থাৎ উচ্চ কক্ষে থাকবে। ফলে উচ্চ কক্ষ শুধুমাত্র মেরিটোক্রেসি এবং পলিটিক্যাল ২ টা অংশকেই মিক্স করে এখানে ব্যবহার করা হবে। আমি যে মতামতটা দিলাম এর মাধ্যমে আমরা যেরকম বর্তমান সিস্টেমের সমস্যাকে কাটিয়ে উঠতে পারবো, আবার সম্পূর্ণ পিয়ার সিস্টেমের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকেও কিছুটা দূর করতে পারবো। যদিও আমি আগে সম্পূর্ণ পিয়ার পদ্ধতির পক্ষে ছিলাম, কিন্তু অনেকগুলো সমস্যাকে সামনে রেখে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব সম্পূর্ণ পিয়ার পদ্ধতি আমাদের দেশের জন্য সমস্যা তৈরি করবে। ফলে আমরা মিক্সড মেম্বার প্রপোর্শন বা এমএমপিতে যেতে পারি। এবং এটাই শেষ না, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। আমার মতামত রাষ্ট্রপতির নির্বাচনটা সরাসরি ভোটের মাধ্যমে হওয়া উচিত। সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের কাছে ২ টা ব্যালট থাকবে। একটা ব্যালটে আমরা এমপি প্রার্থীকে ভোট দিব, আরেকটা ব্যালটে আমরা রাষ্ট্রপতিকে ভোট দিব। ফলে সরাসরি ভোটের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তার কাছে কিছু দায়-দায়িত্ব থাকবে, তার কিছু জবাবদিহিতা থাকবে এবং তিনি দলের কাছে নয় বরং রাষ্ট্রের কাছে, দেশের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। এবং সংবিধান সংশোধন করে কিছু দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা উচিত। যিনি সরাসরি সেইগুলো সঠিকভাবে দেখবে। এমন নয় যে বর্তমান সংবিধানের যেভাবে বলা আছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি কার্যক্রমগুলো সম্পন্ন করবেন। এভাবে একটা পুতুল রাষ্ট্রপতি বসিয়ে রেখে দেশের টাকা, জনগণের টাকা নষ্ট করার কোনো অর্থ হতে পারে না। তাই আমার মতামত বা আমার দাবি হচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হোক এবং রাষ্ট্রপতির কাছে কিছু দায়িত্ব হস্তান্তর করা হোক। ফলে একদিকে যেরকম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আসবে এবং সরকারের কাছেও কিছু চাপ কমে যাবে। তো আমার মতামতটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনাদের কি মতামত? আপনারা কি পিয়ার পদ্ধতি চান নাকি বর্তমান পদ্ধতিটাই ভালো আছে বলে মনে করেন? আপনাদের মতামত দিন এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর নতুন বাংলাদেশ পেতে হলে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে সংস্কারের পক্ষে এবং বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।